ওটটা দ্বারা আমরা কি বুঝি? যে কোনো কিছু সম্পর্কে প্রেইজ করা, না সুনাম করা, এই টাইপের যে কথাগুলা সেগুলাতে আমরা কি বুঝি? ওট। তো এখানে ওড অন গ্রিসিয়ান আর্ন, গ্রিসিয়ান কথাটা মানে কি? গ্রিসিয়ান কথা মানে হলো গ্রিক সময়ের। আর্ন কথাটার মানে হলো যে একটা পাত্র। আর্ন একটা পাত্র, ধরো এরকম একটা পাত্র, এরকম একটা পাত্র। খাইছে রে, কত খাতারনাক ড্রয়িং। আচ্ছা যাই হোক, হাসাহাসি না করাই ভালো। আচ্ছা ধরো একটা পাত্র, ঠিক আছে, এত চ্যাপটাও না। এই ধর একটা পাত্র, এইখানে মূলত বিভিন্ন জিনিস আঁকা, বিভিন্ন দেব দেবতাদের ছবি আঁকা। মাটির পাত্রের মধ্যে দেখবে কারুকাজ থাকে না, দেব দেবীদের ছবি টবি আঁকা থাকে। তো এরকম পাত্রটার মধ্যে মূলত দেব দেবীর ছবি আঁকা, কোন গ্রাম্য স্টাইল, যে ওই পাত্রটার মধ্যে গ্রামের একটা ছবি টবি এইসব আঁকা আছে পাত্রটার মধ্যে। এবং এই পাত্রটা আর্ন কেন বলা হয়? এই পাত্রটার মধ্যে মূলত একটা মানুষ মারা গেলে, ঠিক আছে, একটা মানুষ যদি মারা যায়, এই মানুষটাকে পোড়ানোর পর অবশিষ্ট যেই ছাইটা থাকে ওইটা এই পাত্রে রাখা হতো। তাহলে গ্রিসিয়ান আর্ন মূলত এই গ্রিক একটা পাত্র, যে জায়গার মধ্যে এটা রাখা হতো, এই পাত্রটার মধ্যে কি দেবদেবীর বা মানুষের গ্রামের স্টাইল, জঙ্গল টঙ্গল এইসবের একটা ছবি, লতা পাতা ছবি আঁকা পাত্রটার মধ্যে। তো এমন একটা জিনিসকে সে মূলত আসলে ব্রিটিশ মিউজিয়ামে গেছিল। আমরা যদি দেখি 1819 সালে জন কিটসের অবস্থা কিন্তু খারাপ ছিল। সে জব টব ছাইড়া দিছিল, মন খারাপ। তার এক বন্ধু আছে হ্যারল্ড, তার সাথে সে কি একান্তে কিছু সময় কাটাইছে এবং তার মন ভালো করার জন্য সে কি করছে? ব্রিটিশ মিউজিয়ামে গেছে। যাওয়ার পরে এই গ্রিস সময়ের যে অবশিষ্ট কিছু জিনিস থাকে না, ওই জিনিসটা মিউজিয়ামে রাখা ছিল। তো সে ওইখানে গিয়ে এই পাত্রটাকে দেখছে, দেখার পর সেই পাত্রটা সম্পর্কে লিখছে এবং এই পাত্র সম্পর্কে সে প্রশংসা করছে। এই পাত্রের মধ্যে যে খোদাই করা যে আর্ট আছে, যেই সৌন্দর্য বিউটিটা আছে, এইগুলাকে দেখাইছে। যে লাইফ আর আর্ট অ্যান্ড বিউটির মধ্যে যে একটা পার্থক্য দেখাইছে, যে আর্টগুলা কত সুন্দর হয় কিন্তু লাইফ কিন্তু এত সুন্দর না, ঠিক আছে, এরকম একটা জিনিসের সাথে এইটাকে প্রশংসা করছে। প্লাস মানুষের লাইফের সাথে এখানে একটা কি করছে? ডিফারেন্স সে দেখাইছে। তো ওড মানে কি? একটা টপিকের উপর লেখা হবে, পুরো কবিতাটাই লেখা হবে এই গ্রিসিয়ান আর্নটাকে নিয়ে, এবং এইটার সাথে এইটার যে বিউটিটাকে, এইটাকে আমাদের সাথে এক্সপ্লেন করবে, এইটার যে সৌন্দর্যটা, এটা খুব সুন্দরভাবে আমাদের সামনে কি করবে? এক্সপ্লেন করবে। ওড মানে কোন একটা স্পেশাল একটা সাবজেক্ট নিয়েই লেখা হয়। তাহলে ওড অন এ গ্রিসিয়ান আর্ন মানে এখানে গ্রিসিয়ান আর্ন সম্পর্কে কি করা হবে? প্রশংসা করা হবে। গেল। তাহলে এটা লেখা হয়েছে কখন? সে যখন ঘুরতে গেছে 1819 সালে তার বন্ধুর সাথে, তখন মূলত সে একটা ব্রিটিশ মিউজিয়ামে এই গ্রিসিয়ান একটা আর্ন দেখছে, সেটা খুব সুন্দর ছিল। সে ওইটা দেখা সেইটার মধ্যে কি করছে? এই তোমার লেখালেখি করছে। এইটা দেখা এইটার উপর ভিত্তি করে লেখালেখি করছে। এবং এই জিনিসটা আমি কবিতাটা পাই না, কি হলো? আচ্ছা, এই জিনিসটা মূলত 1920 সালে 1820 সালে একটা বইয়ের মধ্যে আমরা যদি দেখি, এইটা কি করা হয়? পাবলিশড করা হয়। মূলত তোমাদের যে ইনফরমেশনগুলা এইটা থেকে দেওয়ার চেষ্টা করবা। হ্যাঁ, আচ্ছা পাইছি মনে হয়। আচ্ছা, তার যেই বন্ধু ছিল চার্লস ব্রাউন, ঠিক আছে, তার সাথে সে ঘুরতে গেছিল। মূলত কি? চার্লস ব্রাউন। এটা কখন? স্প্রিং সিজনে। কখন? স্প্রিং সিজনে সে গেছিল। তার খুব মন খারাপ ছিল, কারণ তার চাকরি বাকরি যা আছে সব শেষ, ঠিক আছে, চলে গেছিল। তো যার ফলে তার মনটা খুবই খারাপ ছিল এবং এই কারণে মূলত সে এইটার উপরে লেখালেখি করছিল। আচ্ছা যাই হোক, আমরা এবার পরবর্তীতে যেটা, তো এই কবিতাটা লেখার মানেটা কি, কেন লেখছে, এই ব্যাপারটা জানলাম। এখন এই কবিতাটা যে লেখছে কত সালে পাবলিশড হয়েছে এটাও দেখলাম। 1820 সালে লেখছে। কত? 1819 সালে, ঠিক আছে। কোন সময়ে? স্প্রিং সিজনে। হ্যাঁ, এবং তোমার যদি প্রশ্ন করে যে আচ্ছা এই যে 1820 সালে সে যে পাবলিশ করছে, কোন একটা বইতে তো পাবলিশ করছে। হ্যাঁ, বইটার নাম হলো
দ্য annuals of the fine arts in January, ঠিক আছে, ফাইন আর্টস এরকম একটা বইয়ের মধ্যে তার এই কবিতাটা কি করা হয়েছিল, পাবলিশ করা হয়েছিল। তবে এর আগে কিন্তু তার যে মেলানকোলিক বা যেগুলো আছে এগুলো কিন্তু পাবলিশ করা হয়েছিল। হ্যাঁ, তো যাই হোক, এগুলো হলো আমাদের বেসিক আইডিয়া গ্রিসিয়ান আর্ট সম্পর্কে। তো জন কিটস এই কবিতাটা লেখছে। তো আমরা অনেকে ভাবি জন কিটস অনেক কঠিন, আসলে কঠিন বলতে কিছুই না, সবই সহজ। তো বেসিক ব্যাপারটা একটু মাথায় রেখো। হ্যাঁ, ওড অন গ্রিসিয়ান আর্ট, এটা বেসিক দিয়ে শুরু করবা তুমি। 1819 সালে লেখছিল সে, কিছুর উপর এক্সপিরিয়েন্স করে সে ব্রিটিশ মিউজিয়ামে গেছিল, সেখানে একটা গ্রিক তোমার এই পাত্র একটা দেখছে, দেখার পরে এই পাত্রটা দেখে, পাত্রটা কি তোমার আসবে হোয়াট ইজ আর্ন। এখন আর্ন কি, এই যে আছে সেট সাজেশন বা যে কোনো ইয়েতে আছে যে যে জায়গাটা মূলত আসলে মানুষের পোড়ানোর যে অবশিষ্টটা রাখা হয় ছাইটা, ওইটাকে, ওই পাত্রটাকে বলা হয় আর্ন। একটা কোশ্চেন, ব্রিফ কোশ্চেন, তাহলে গ্রিসিয়ান আর্ন বলতে কি বুঝাইছে ওইটা লিখবা। তো এই গেল কত সালে পাবলিশড এইটা। এখন যদি তোমাকে বলা হয় এটা কি টাইপের ওড, আমরা কি ওড 3-4 রকমের পড়ছি তাই না, পিন্ডারিক, ওরাসিয়ান, আর একটা কি ইররেগুলার। এইটা মূলত পিন্ডারিক ওড। পিন্ডারিক ওড, পিন্ডারিক ওড কি, যেই ওডটা আসলে পাবলিকের জন্য লেখা হয়। তো এই গ্রিসিয়ান আর্ন যেটা, সেটা তার লাইফের প্রাইভেট ব্যাপার তো উঠে আসছেই, তার পাশাপাশি সে পাবলিক লেখা মেসেজ দিছে, ঠিক আছে। তো এই কারণে হোয়াট কাইন্ড অফ ওড ইট ইজ, ইট ইজ আ পিন্ডারিক ওড, ঠিক আছে। তো পিন্ডারিক ওডের বৈশিষ্ট্য আমরা ওড কিন্তু আলাদা পড়াইছি। তো যাই হোক, এই গেল। তো এবার পরের যে কোশ্চেনটা আসে, ভাইয়া এই পোয়েমের রাইম স্কিম কি। এই পোয়েমটায় আমরা যদি দেখি 5টা স্ট্যাঞ্জায় বিভক্ত। কয়টা স্ট্যাঞ্জায়? there are 5 stanzas in this poem. স্ট্যাঞ্জাস গুলার প্রতিটা স্ট্যাঞ্জার মধ্যে কত লাইন করে আছে? 10 লাইন করে আছে। এবং এই 10 লাইনের প্রথম যেই 4 লাইনের রাইম স্কিম, এটা হলো এ বি এ বি এ বি, প্রথম 4 লাইন অল্টারনেট রাইম স্কিম। এবং বাকি যেই সেস্টেট আছে এইটাকে বলা হয় মিল্টনিক সেস্টেট। এটা হলো সি ডি ই ডি সি ই এরকম থাকে। এবং পরবর্তীতে যেই তোমার স্ট্যাঞ্জাগুলো আছে সবই সেম থাকে, জাস্ট এই জায়গাটার মধ্যে সি ডিই সি অথবা তোমার মনে করো সিই ডি এরকম শেষের সাইডটা খালি, এই শেষের 3 লাইন শুধু একটু একটু করে চেঞ্জ হয়। তো এই যে শেষের যেই সেস্টেটটা, এটাকে বলা হয় মিল্টনিক সেস্টেট। মানে জন মিল্টন যখন লিখতো, তার যেই সনেট লিখতো বা যাই লিখতো, এইটার শেষের 6 লাইনের রাইম স্কিম এই টাইপের ছিল, সিডিই ডিসিই অথবা সিডিই সিইডি, এরকম টাইপের রাইম স্কিম ছিল মিল্টনিক সনেটে। তো এই কারণে বলা হয় প্রথম যেই 4 লাইন আছে এটাকে বলা হয় অল্টারনেট, এবং শেষের যেই সেস্টেটগুলো এক একটা স্ট্যাঞ্জার, এগুলাকে বলা হয় মিল্টনিক সেস্টেট। তো তুমি যদি এটাকে ব্যাখ্যা করতে চাও, হ্যাঁ এইটারও রাইম স্কিমগুলো তুমি রেগুলার দিতে পারো, সমস্যা নাই। হ্যাঁ, কারণ মেইন যে আইডিয়াটা এটা সেম। তো যাই হোক, এই হলো আমাদের বেসিক ব্যাপার এই পোয়েম সম্পর্কে। এবার আসো আমরা পোয়েমটাকে একটু লাইন বাই লাইন অ্যানালাইসিস করি এবং এটার যে ফিগার অফ স্পিচগুলো আছে সেটা দেখি। তো এই পোয়েমে আর কি হইতে পারে, এই পোয়েমটা সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ? এখন ওড আসলে লিরিক্যাল পোয়েম, হ্যাঁ, ওডগুলো সবসময় সাবজেক্টিভ টাইপেরই হয়, কিন্তু জন কিটস আসলে তার রাইটিংগুলোতে বেশিরভাগ অবজেক্টিভ হিসাবে দেখানো হয়েছে। কারণ এই রাইটিং এর মধ্যে সে তার নিজের কথা কিছু বলে নাই, যদিও ইনডাইরেক্টলি তার পার্সোনাল বিষয় শেয়ার করছে। তো এখানে অনেক জায়গায় দেখবো সাবজেক্টিভ দেওয়া, অনেক জায়গায় অবজেক্টিভ দেওয়া। আচ্ছা, তুমি এটা ব্যাপারটা হলো যে এখানে নিজের কথা বলে নাই তো সে, তো সেই ক্ষেত্রে তুমি এটা অবজেক্টিভ একটা পোয়েম দিবা। অথর্স পজিশন কি? অবজেক্টিভ। তো অথর্স পজিশন অবজেক্টিভ দিবা। যদি টোন বলো, টোনটা কি হইতে পারে? জন কিটসের আসলে সবগুলা টোন যদি তুমি দেখো, বিশেষ করে আমরা অপটিমিস্টিক পাওয়া যায়, পেসিমিজম পাওয়া যায়, এই জায়গার মধ্যে আসলে টোন কোথাও ওরকম ভাবে দেওয়া নাই, ঠিক আছে। তবে যেই টোনটা তুমি দিতে পারো, এটা এক একটা স্ট্যাঞ্জার মধ্যে এক একটা টোন আসে। আমি টোনগুলো একদম শেষে, কবিতার শেষে বলবো, তাহলে মিলাইতে তোমার সহজ হবে, ঠিক আছে। তো প্রথমে আমরা প্রথম স্ট্যাঞ্জার কিছু লাইন পড়ি। দেখো প্রথমে কি বলতেছে, দাও স্টিল আনরেভিস্ট ব্রাইড অফ কোয়াইটনেস। আচ্ছা,
প্রথমে কথাটা কি বলছে? দাও। দাও কথার অর্থ আমরা কি জানি? তুমি, ঠিক না? এটা অতীতে ইউজ করা হতো, তাই এটা একটা আর্খাইক ফর্ম। লিটারারি টার্ম একটা পেলাম, আর্খাইক। দাও স্টিল, তুমি এখনো আনরাভিস্ট ব্রাইড অফ কোয়াইটনেস। ব্রাইড বলতে কি বোঝায়? আনরাভিস্ট ব্রাইড বলতে কি বোঝায়? আনরাভিস্ট কথাটার অর্থ হলো তোমার পিওর, মানে পরিশুদ্ধ, শুদ্ধ। ব্রাইড বলতে কনে বুঝাইছে, তুমি একটা নিশ্চুপ শুদ্ধ একটা কন্যা। এটা কি কম্পেয়ার করছে? একটু জিনিস চিন্তা করো, লাইনটা হয়তো বোঝো না, আমি বলি। তুমি আনরাভিস্ট কথা হলো শুদ্ধ। শুদ্ধ আবার কি ভাইয়া? যে কনে, যেই কনেদের মানে যেই মেয়েরা এখনো কুমারী আছে, যারা এখনো কোনো পুরুষের টাচ পায় নাই, একদম পরিশুদ্ধ, ঠিক আছে, যাদের এখনো বিয়ে হয় নাই এবং তাদেরকে কেউ এখনো ওরকম ভাবে সেক্সুয়াল ভাবে টাচ করে নেয় বা ইয়া করে নেয়, একদম পরিশুদ্ধ, একদম পবিত্র একটা মেয়ের সাথে কি করছে? কম্পেয়ার করছে। দাও স্টিল, তুমি এখনো। কারণ কি? এটা গ্রিসিয়ান আর্ন, গ্রিক সময়ের আর্ন। এটা এখন সে দেখছে, দেখার পরে সে বলতেছে তুমি এখনো এত পরিশুদ্ধ আছো। এন্ড কোয়াইটনেস, কোয়াইটনেস মানে কি? এবং শান্ত একটা কনে, যেমন বিবাহিয়াতে গিয়ে একটা পরিশুদ্ধ কনে। পরিশুদ্ধ মানে কি? একদম কুমারী, একদম পারফেক্ট সুন্দরী একজন কনে, সে কিন্তু একটা স্টেজে খুব নীরবে বসে থাকে। তো এখানে বলতেছে এই পাত্রটা মিউজিয়ামে একদম কি সুন্দর মতো সাজানো আছে। তো এটাকে দেখে বলতেছে দাও স্টিল, তুমি এখনো। কারণ কি? এটা অনেক আগে বানানো। তুমি এখনো একদম পিওর, যে তোমাকে কেউ টাচ করে নাই বা তোমাকে কেউ এখনো ইউজ করে নাই। কোনটাকে? পাত্রটাকে কিন্তু এখনো কেউ ইউজ করে নাই, যে মানুষ পোড়ানোর পরে পাত্রে রাখা হয়। তো এটাকে আসলে ব্রিটিশ মিউজিয়ামে রাখা হয়েছে কি ঐতিহ্য হিসাবে। তো তোমাকে এখনো কেউ কি ব্যবহার করে নাই, ঠিক আছে? তো এটাই বলতেছে যে দাও স্টিল আনরেভিসড ব্রাইড অফ কোয়াইটনেস, তুমি এখনো একজন পরিশুদ্ধ কনে, একজন পরিশুদ্ধ নিশ্চুপ শান্ত কনে। এর মানে বুঝাইলো তুমি এখনো আসলে ইউজড হও নাই, তুমি একদম পরিপূর্ণ, একদম পারফেক্ট একটা কি পাত্র। তাহলে এই যে প্রথম লাইনটা, প্রথম লাইন দ্বারা কি বুঝাইছে বুঝছো? যে আসলে আসলে জন কিটস তো সে একটু ওয়ার্ডগুলা অন্যরকম ভাবে ইউজ করছে। তো আসলে মূলত আসলে সে যখন পাত্রটা দেখছে একদম পরিশুদ্ধ, খুব নতুন, তো এটাকে এখনো কেউ ব্যবহার করে না, সে বুঝতেছে। তো এইটাকেই মূলত সে আমাদের সামনে প্রেজেন্ট করছে। তো এই প্রথম লাইনে আমরা যদি দেখি কি পাই? দাও দ্বারা মানে কি? তুমি। এই তুমি কাকে বলি? আমরা কোনো মানুষকে বলি, তাই না? একটা মানুষের কোয়ালিটি দিছে তাকে। কাকে? এই দাওটা হলো কে? আর্ন। এই যে পাত্রটাকে বলতেছে দাও তুমি, তাহলে এটা কি? পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন যদি দেখো, তারপরে এই জায়গায় কি করা হয়েছে? কম্পেয়ার। কি করছে? ডাইরেক্ট কম্পেয়ার করছে না, না ইনডাইরেক্টলি? সে কিন্তু ইনডাইরেক্টলি, তুমি এখনো কি একটা পরিশুদ্ধ মেয়ে, তাহলে এটা একটা কি মেটাফোর। ব্যাপারটা বুঝছো? প্রথম লাইনে দেখো কতগুলা পাইতেছ। প্রতি লাইনে যদি অ্যানালিসিস করি অনেক পাওয়া যাবে। তো যাই হোক, এত দরকার নেই, আমি আপাতত পড়ি, তাহলে বুঝবা, নাহলে আসলে কবিতার থেকে মনোযোগটা হারায় যায় আমাদের। আচ্ছা দেখো, তাহলে কি বুঝলাম প্রথমে? যে যেই পাত্রটা সে দেখছে এটা এখনো ইউজড হয় নাই, একদম পিওর, কেউ এটাকে টাচও করে নেই ওইভাবে, সুন্দর একটা পাত্র ওইখানে রাখা আছে। এটাকে একটা কনের সাথে কম্পেয়ার করছে। আচ্ছা যাই হোক, পরে বলতেছে দাও ফস্টার চাইল্ড অফ সাইলেন্স অ্যান্ড স্লো টাইম। দাও ফস্টার চাইল্ড বলতে বোঝায় যে পালিত পুত্র। তুমি কি একটা পালিত পুত্র অফ সাইলেন্স অ্যান্ড স্লো টাইম। সাইলেন্স মানে কি? একদম মানে নিশ্চুপ। এইটা কি? কথা বলতে পারে পাত্রটা? পারে না কিন্তু। তো তুমি একটা নিশ্চুপ এবং একটা তোমার স্লো টাইম, একদম আস্তে মানে ধীর টাইমের একটা কি পালিত পুত্র। এখন দেখো, আমরা যখন এটার বাংলা মিনিং করি কিছু মিনিং পাবো না, কিন্তু তুমি ইনার মিনিংটা খোঁজো। বলতেছে ফস্টার চাইল্ড কি? একটা ছেলেকে পালিত করে, সে নিজে জন্ম দেয় না। এখন মাটির যে পাত্রগুলা বানানো হয়, এটা কারা বানায়? আমরা মানুষরা বানাই, রাইট? তো আমরা যখন মানুষরা এটাকে বানাই, আমরা কি জন্ম দিছি? এটা এটা কিন্তু মাটি থেকে আসছে, তাই না? এটাকে আমরা নিয়ে এটার মধ্যে কি করতেছি? আর্ট করছি। তো এইটাকে আমরা কেমন যত্ন করি? আর্ট টার্ট করা শেষ, যত্ন করে করি, যখন ইউজ করি, ইউজ করার পরে কিন্তু ফালায় রাখি, একটা পালিত পুত্রের মতো।
যে আমাদের পুত্র সন্তান যাদের থাকে না বা কন্যা সন্তান থাকে না, আমরা কি করি একটা আনি, ছোটবেলা থেকে বড় ইয়ে করি, পরে আস্তে আস্তে যখন বড় হয় তখন আমরা কি করি, নিজের আপন ছেলে যেভাবে ট্রিট করে ওইভাবে কিন্তু ট্রিট করি না। তো এটাই বলতেছে যে তুমি একটা পালিত পুত্রের মধ্যে একদম সাইলেন্স, পালিত পুত্ররা অনেকেই সৎ যেগুলো এগুলো দেখবো একটু নীরব টিরব হয়, তো বলতেছে তুমি তো কোনো কথাই বলতে পারো না, তুমি একটা পালিত পুত্রের মতো। এবং ধীর টাইম, স্লো টাইম দ্বারা কি বুঝাইছে, যে স্লো টাইম দ্বারা বুঝাইছে যে এই পাত্রগুলাকে মাটির নিচে বা মাটির মধ্যে রাখা হয়, তাদের কাছে আসলে সময় কিভাবে যায় তারা বোঝে না ধীর টাইমে। না আমরা যেভাবে আমাদের সময়গুলো খুব দ্রুত চলে যায়, মারা যায় বা এরকম, এই পাত্রগুলো যুগের পর যুগ আছে, এটাকে কেউ ইউজ না করলে এটা কিন্তু ভাঙতেছে না, ঠিক না? তো বলতেছে ধীর গতির একদম নিশ্চুপ একটা কি সুন্দর একটা পালিত পুত্রের মতো আর কি, তুমি একটা পালিত পুত্রের মতো। তাহলে প্রথম দুই লাইনের সাথে কি করছে, ফস্টার চাইল্ড একটা কি বলতে পারো তুমি, মেটাফোর বলতে পারো, কম্পেয়ার করছে। আবার এই লাইনে কি সাইলেন্সও পাবা, স্লো টাইমও পাবা, স্লো এস সাউন্ড, তাহলে অ্যালিটারেশন। এবং এখানে দেখবা দুইটা লাইন শুরু হয়েছে কি দ্বারা, দাও, পরের লাইনে শুরু হয়েছে কি দ্বারা, দাও। তো একই শব্দ দ্বারা যখন পরপর দুই লাইন শুরু হয় এইটাকে আমরা বলি অ্যানাফোরা। যে যখন পরপর দুইটা লাইন একই শব্দ দ্বারা স্টার্টিং হয় সেগুলাকে আমরা বলি অ্যানাফোরা। এখানে ফস্টার চাইল্ড কম্পেয়ার করছে, এটা হলো মেটাফোর। এই জায়গার মধ্যে আমরা সাইলেন্স আবার স্লো টাইম পাবো, এই দুইটার জন্য এটাকে বলা হয় অ্যালিটারেশন। তাহলে আমরা প্রথম দুই লাইনে কি বুঝলাম, যে মূলত পাত্রটাকে বলতেছে তুমি একদম একটা পিওর পরিশুদ্ধ একটা পাত্র যেটা তোমাকে ইউজ করে নাই, এবং তুমি আসলে একটা পালিত পুত্রের মতো একদম চুপচাপ আসো, মানুষ তোমাকে বানাইছে, তোমাকে মানুষ সেবা যত্ন করে রাখে, কিন্তু আসলে তুমি কারো নিজের না, তুমি কারো আপন না, ঠিক আছে? তোমারে মানুষ কি করে সৌন্দর্যের জন্য কাছে রাখে, ওইভাবে ইউজ করে, যে যেভাবে একটা পালিত পুত্রে পুত্র নাম অনুযায়ী ইউজ করে, ঠিক তুমিও আসলে ইউজফুল, তোমার যত যত্ন করেই বানানো হোক তোমারে আসলে ইউজ করার জন্যই, প্রয়োজনের জন্যই ব্যবহার করা হয়। এবং তুমি কি খুব সাইলেন্ট, এবং তোমার কাছে সময়টা খুব ধীর গতি যায়। যেমন এই যে রাইখা দিছে যুগের পর যুগ যায়, মানুষ যেমন বৃদ্ধ হয় মারা যায়, তোমার কি এরকম আছে? ওর কিন্তু ধ্বংসাবশেষ নাই, ওরে তুমি সাজায় রাখছো সেইভাবেই আছে, মানুষের মতো এত না, সে যদি ধ্বংস হয় অনেক যুগ পরে হয়, কিন্তু মানুষ কিন্তু খুব দ্রুত চলে যায়। তো বলতেছে তোমার কাছে টাইমটাও ধীর, তুমিও মানুষের পালিত পুত্রের মতোই কি হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে। বড় তো আর হয় না, মানে বাইচে আসো আর কিরকম। তো যাই হোক, প্রথম দুই লাইন গেল। তারপর বলতেছে সিলভিয়ান হিস্ট্রি, সিলভিয়ান হিস্ট্রিয়ান। সিলভিয়ান কথার অর্থ কি, যে অরণ্যের যারা আসলে সিলভিয়ান হিস্ট্রিয়ান, সিলভিয়ান কথার অর্থ হলো যে অরণ্যের যারা ইতিহাসবিদ আছে, মানে বন জঙ্গল নিয়ে যারা লেখালেখি করে, বা তোমার কি বলা যায়, যে গ্রাম্য অঞ্চলগুলার যারা ইতিহাস বর্ণনা করে, তো এটাই বলতেছে, তারা এটাকে উল্লেখ করতেছে, হে সিলভিয়ান হিস্ট্রিয়ান, তুমি হলো কি গ্রাম্য ইতিহাসবিদ। কেন বলতেছে হু কানস্ট দাস এক্সপ্রেস, যে কিনা আসলে এক্সপ্রেস করে, কি করে, এ ফ্লাওয়ারি টেল মোর সুইটলি দেন আওয়ার রাইম। বলতেছে সিলভিয়ান হিস্ট্রিয়ান মানে কি, হে গ্রাম্য ইতিহাসবিদ, কাকে বলতেছে, তোমার এই গ্রিসিয়ান আর্নকে বলতেছে, এই পাত্রটাকে বলতেছে হে গ্রাম্য ইতিহাসবিদ, কি কে এটা, হু কান দাস এক্সপ্রেস এ ফ্লাওয়ারি টেল, বলতেছে কি এক্সপ্রেস, যে কিনা আসলে একজন গ্রাম্য হিস্ট্রিয়ান কি করে, সে মূলত তার লেখার মাধ্যমে বা তার ইয়ার মাধ্যমে কি করে, গ্রামের ইতিহাসটাকে তুলে ধরে, রাইট? তো বলতেছে যে কিনা আসলে গ্রামের ইতিহাসটাকে তুলে ধরে এ ফ্লাওয়ারি টেল, মানে কি একটা সুন্দর গল্পের মাধ্যমে, একটা পরিশুদ্ধ গল্পের মাধ্যমে, মোর সুইটলি আরো বেশি, পরিশুদ্ধ গল্পের মাধ্যমে আরো বেশি, দেন আওয়ার রাইম, আমরা যারা আসলে লেখি, যেমন জন কিটস বলতেছে আমরা যারা কবিরা লেখি, এই কবিদের লেখাগুলো থেকে যারা গ্রামের ইতিহাসবিদ আছে, যারা গ্রামের গল্পগুলা বলে, তারা কিন্তু এর থেকে আমরা যত ছন্দের মাধ্যমে, যত সুন্দর ছন্দেই লিখি, তাদের গল্পগুলো আমাদের কাছে কিন্তু খুব মজার লাগে। দেখবা গ্রামে নানা নানি দাদা দাদিদের কাছ থেকে যখন তুমি গল্প শুনবা, বা গ্রামের যারা অনেক অতীতের আছে তাদের কাছ থেকে যখন তুমি গল্প শুনবা, আমি যতই তোমার ছন্দের মাধ্যমে গল্প শোনাই, ওই গল্পটা তোমার কাছে বেস্ট না? ঠিক এটাই বলতেছে যে সিলভিয়ান হিস্ট্রিয়ান, হে গ্রাম্য ইতিহাসবিদ, হু কান দাস এক্সপ্রেস, যে কিনা আসলে
গ্রাম্য ইতিহাসবিদ কারা, যে কিনা আসলে খুব সুন্দরভাবে এক্সপ্রেস করে এ ফ্লাওয়ারি টেল, একটা সুন্দর গল্পের মাধ্যমে, একটা গুছানো গল্পের মাধ্যমে যেভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করে, মোর সুইটলি, এটা কি হয় আরো অনেক সুমধুর মিষ্টি টাইপের গল্প হয় দেন আওয়ার রাইম। আমরা যেই কবিতাগুলো লিখি এই কবিতা থেকে তুমি আসলে মূলত এই পাত্রটাকে বলতেছে, তুমি আসলে মূলত আমাদের এই ইতিহাসটাকে জানাচ্ছ। আমি যতই লেখালেখি করতেছি, আমার লেখালেখি আসলে তোমার এই ইতিহাসটা দেবে না, কিন্তু তোমার পাত্রের মধ্যে তুমি যেই চিত্রটা আসলে পাত্রের মধ্যে দেখা গেছে, বন জঙ্গল আছে, এখানে দেব দেবীরা আছে, দাঁড়ায় আছে, দেব দেবীরা ধরো মুখে বাঁশি নিয়ে গান গাচ্ছে, এখানে একটা মেয়ে আছে, একটা লোক তারে ধরার চেষ্টা করতেছে, একটা লোক গাছের নিচে দাঁড়ায় আছে, এটা সব পাত্রের মধ্যে ছবি। তো বলতেছে এই ছবিগুলো দেখা সে বলতেছে, হে গ্রাম্য হিস্ট্রিয়ান, এই যে তোমার মধ্যে যে ইতিহাসটা তুমি তুইলা ধরছ, এই ইতিহাসটা আমরা যতই রাইম যতই ছন্দ দেই না কেন, আমাদের ছন্দ থেকে তোমার এই গল্পটা সবচেয়ে বেশি সুন্দর। মানে কি, এর থেকে বেশি সুন্দর। আমি যতই ছন্দ ইউজ করি, এর থেকে তুমি যেই পাত্রের মধ্যে যে ইতিহাসটা দেখাইছো, এটা সবচেয়ে বেশি সুন্দর আমার কাছে। তাহলে এই 4 লাইনে কি বুঝলা? মূলত পুরোটাই কিন্তু গ্রিসিয়ান আর্নটাকে প্রশংসা করতেছে। প্রথমে কি প্রশংসা করছে? তুমি একদম পিওর পরিশুদ্ধ একটা ইয়া, ঠিক আছে, তুমি একটা পালিত পুত্রের মতো, তোমার কাছে টাইমটা ধীর, এবং তুমি, হে সিলভিয়ান হিস্ট্রিয়ান, তুমি মূলত আসলে যেই গল্প, যেইভাবে তোমার এই যে লুকগুলো দ্বারা এক্সপ্রেস করতেছো, যেই ফ্লাওয়ারি টেলের মাধ্যমে, এখানে দেবদেবীরা গান গাচ্ছে, এখানে একজন পাইপ বাঁশি বাজাচ্ছে, এখানে একটা মেয়েকে ধরতেছে, এখানে গাছপালাগুলা সাজানো আছে, এটার নিচে একজন দাঁড়ায় আছে, এই যে যেইভাবে তুমি এই যে ছবিটার মাধ্যমে যেভাবে আমাদের প্রেজেন্ট করতেছো, আমি যতই ছন্দ দিয়া, আমরা যারা আছি কবিরা যতই ছন্দ দিয়ে লেখি, এই ছন্দ দিয়ে আসলে তোমার সৌন্দর্য বর্ণনা করতে পারবো না। আর তুমি যেভাবে গল্পটা দেখাইতেছো, আমি যতই ছন্দের মাধ্যমে লেখি, আমার থেকে তোমার এই গল্পটা সুইট, মানে মিষ্টি বেশি হবে। বুঝতে পারতেছো? আসলে মূলত তার মনের মাধুরী বিষয়, এবং এইটার সুনাম করতেছে। ওড মানে কি? প্রেইজ, সুনাম করা, এবং কি শুরুতে অ্যাড্রেস করা হয় কাউকে। এই যে শুরুর টাইমটা কি করা হচ্ছে? অ্যাড্রেস কিন্তু করা হচ্ছে গ্রিসিয়ান আর্নকে। ঠিক আছে, আচ্ছা, তো প্রথম 4 লাইন গেল। এরপরে বলতেছে, হোয়াট লিভ ফ্রিংড লিজেন হান্টস অ্যাবাউট দাই শেপ অফ ডিটিস অর মর্টাল অর অফ বোথ। বলতেছে হোয়াট লিভ ফ্রিংড, বলতেছে লিভ ফ্রিং কি? এই যে এলোমেলো অগুছালো যে পাতাগুলো আছে এখানে, লিজেন্ড হান্টস, এগুলা কার কথা বলতেছে? কিসের কথা বলতেছে? কোন লিজেন্ডের, কোন বিখ্যাত মানুষদের কথা বলতেছে তোমার মধ্যে? যে তোমার মধ্যে যে এই যে অগোছালো পাতা আছে এখানে, এই যে ছবিগুলো দেখাচ্ছ আমাদের গোছা গোছা পাতাগুলা, এগুলো আসলে কোন বিখ্যাত মানুষদের কথা বলতেছে আমাদের? কোন বিখ্যাত জিনিসদের কথা বলতেছে? হান্টস অ্যাবাউট দাই শেপ, তোমার এই শেপের মাধ্যমে কাকে বোঝানো হচ্ছে? কি বোঝানো হচ্ছে এখানে? কি বোঝানো হচ্ছে? অফ ডেইটিস। ডেইটিস মানে কি? যারা গড। এখানে কি তুমি গডসদের তুলে ধরছো? অর মর্টালস, এখানে মর্টালস কথাটা কিন্তু আমরা যদি বলি, তোমাদের লিটারি টার্মে 2টা শব্দ আছে, একটা হলো ডেনোটেশন আর একটা হলো ক্যানোটেশন। ক্যানোটেশন হলো দেখা, বলে একটা জিনিস বুঝায় আর একটা জিনিস। তো এখানে বলতেছে মর্টালস, তুমি এখানে কিসের কথা বলতেছে? অফ ডেইটিস, কোন দেবদেবীর কথা কি তুমি এখানে তুলে ধরছো? এই যে গোছা 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 পাতাগুলো দেখাইতেছো, এই যে বলতেছে যে হোয়াট লিভ ফ্রিংড, বলতেছে এই যে গোছা গোছা জিনিসগুলা কি বোঝাচ্ছ? লিজেন্ড হান্টস, কোন লিজেন্ডের, কোন বিখ্যাত মানুষদের বা কোন বিখ্যাত জিনিসের কথা বোঝাচ্ছ তুমি? এই গোছা, এই ছবিটার মধ্যে ধরো আঁকছে, এটার মধ্যে যে গোছা গোছা জিনিসগুলা, গোছা গোছা ধরো পাতাগুলা, এগুলা দ্বারা তুমি কোন বিখ্যাত জিনিসদের কথা বলতেছো? এখানে অফ ডেইটিস, কোন দেবদেবতাদের কথা বুঝাইতেছো? অর মর্টালস, মর্টালস মানে কি? যারা মারা যায়, মরণশীল জিনিস। তো কি কোনো মানুষদের কথা বলতেছো, না কোনো বস্তুর কথা, মানে কোনো জীবজন্তুর কথা বলতেছো? অর অফ বোথ, নাকি এইটার মধ্যে এইসব গোছা গোছা পাতাগুলা দিয়ে নাকি তুমি পুরা গড, মর্টাল, জীবজন্তু যা আছে সবাইকে বুঝাইতেছো? কোন জিনিসটা তুমি বুঝাচ্ছ এটা দ্বারা? মূলত আসলে সে এইটা দেখে এত মুগ্ধ হয়েছে, সে এখানে যে কি বুঝাইতেছে সেইটা নিয়েই কনফিউজড। ঠিক আছে, এরপরে কি বলতেছে? ইন ট্যাম্প
অর ডেলস অফ আর্কিডি। এখানে যে জিনিসগুলো দেখাচ্ছ এখানে এগুলা কি কোথায়? ইন ট্যাম্প, ট্যাম্পের কোনো গডসদের বুঝাচ্ছ, ট্যাম্পের কোনো পুরোহিতদের বুঝাচ্ছ, নাকি আর্কিডি? আর্কিডি হলো আসলে যেখানে গডসরা থাকে, একটা জায়গা আর কি, মাউন্টেন, মাউন্টেনে যেখানে আসলে পুরোহিতরা বা গডেসরা থাকে ওই জায়গাটার কথা বলতেছে। এখানে কি আসলে ওই গডেসদের বা ট্যাম্প মন্দিরের কোনো কিছু তুইলা ধরছো এখানে? সে কোশ্চেন করতেছে, রিটোরিক্যাল কোশ্চেন যেটা বলে আমরা, অর্নামেন্টাল। আচ্ছা, পরে বলতেছে হোয়াট ম্যান অর গডস আর দিস? কোন মানুষরা অথবা কোন দেবী দেবরা মানে দেবতারা এখানে আছে? কি বলছে দেখো, হোয়াট ম্যান অর গডস আর দিস, কোন মানুষেরা অথবা কোন দেবতারা এখানে আছে? এই যে তুমি যে পাত্রের মধ্যে যে দেখাচ্ছ মানুষের মতো গোছানো আঁকা আঁকি, এটা কি এখানে কোন মানুষরা আছে, কোন দেব দেবতারা আছে এখানে? হোয়াট মেইডেন্স লথ, এখানে কোন কুমারীরা আছে? হোয়াট ম্যাড পারসুইট, কারা এখানে পারসুইট মানে কি জোর করতেছে, কাকে জোর করতেছে? ধরো কোনো মেয়েটাকে জোর করতেছে, এখানে কি জোর করা হচ্ছে? হোয়াট স্ট্রাগল টু এসকেপ, এখানে একটা মেয়ের ছবি আছে, ধরো এখানে কেউ হয়তো মেয়েটাকে জোর করতেছে, তো বলতেছে এখানে পারসুইট, কেন এটাকে জোর করা হচ্ছে? কেনই বা এই মেয়েটা বলতেছে স্ট্রাগল, স্ট্রাগল মানে কি সংগ্রাম করছে, টু এসকেপ, এখান থেকে বাঁচার জন্য কেনই মেয়েটা ধরো এভাবে দৌড় দিছে সাপোজ। তো এইটা দ্বারা বোঝাচ্ছে যে মেয়েটাকে কেউ ধরতে যাচ্ছে, মেয়েটা পলানোর চেষ্টা করতেছে। তো এটাই বলতেছে কেন তাকে পারসুইট, তাকে জোর করা হচ্ছে, কেনই বা এই মেয়েটা স্ট্রাগল টু এসকেপ, সংগ্রাম করতেছে এখান থেকে পলায়নের জন্য। হোয়াট পাইপস অ্যান্ড টিম্ব্রালস, আচ্ছা বলতেছে টিম্ব্রালস, টিম্ব্রালস কথার অর্থ হলো যে এখানে কি বাঁশি, কি বাঁশি বাজানো হচ্ছে। টিম্ব্রালস মানে হলো তোমার এই যে গোল একটা জিনিস থাকে না যে গানের সময় বাইরে বাইরে করে, তাম্বুরা টাইপের বলা এটাকে। এখানে কিসের তাম্বুরা, কেন বাজানো হচ্ছে, কি বাজাচ্ছে এগুলা তাম্বুরা? হোয়াট ওয়াইল্ড অ্যাস্কিটি, কত সুন্দর বন্য একটা চিত্র এখানে। তো মূলত প্রথম 10 লাইনে ইনডাইরেক্টলি কিন্তু এখানে একটা চিত্রকে সে ইনডাইরেক্টলি বর্ণনা করতেছে। ঠিক আছে, তুমি যদি একটু দেখো চিত্রটাকে বর্ণনা করা হচ্ছে। কারণ এইটুকু ব্যাপার বুঝছো কিনা, বুঝলামই এইটুকুর ফিগার অফ স্পিচ গুলা বলতেছি। এইটুকু বুঝছো নাকি মাথার উপর দিয়ে গেছে? এই বুঝছো কিনা একটু ইয়াতে জানাও, মেসেঞ্জারে জানাও। আরে একবারে ক্লাস শেষ করে দিই মনে ফেন, সমস্যা নেই। আচ্ছা দেখো, এইটুকু ব্যাপার বুঝলে কিন্তু হলো। হ্যাঁ, প্রথম 10 লাইন আসলে বুঝতে হবে ব্যাপারগুলো। তুমি পড়া যদি এই কবিতাগুলো না বুঝো তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, আচ্ছা এই দেখো, তাহলে আমরা ব্যাপারটা বুঝলাম। প্রথম 10 লাইনে সে কি বুঝলো, আসলে এখানে সুন্দর জিনিসগুলোর কথা বলা হয়েছে। তো প্রথম লাইনগুলোতে আমরা কি কি পাই, ফিগার অফ স্পিচ গুলো একটু বের করি। প্রথম লাইনের প্রথম ওয়ার্ডটা কি পাই? পার্সোনিফিকেশন, পার্সোনিফিকেশন। পরেরটা কি পাই আমরা যদি এখানে দেখি, এই যে দাও কথাটা, এটা কি আর্কাইক ফর্ম, আর্কাইক। এখন যদি কোশ্চেন আসে যে ভাইয়া পার্সোনিফিকেশন কেন, কারণ দাও এটা কি একটা আর্নটাকে বুঝাইছে। তো আর্নটা কি আমার একটা পাত্র, পাত্রকে আমি দাও বলতেছি, তুমি করে কথা বলতেছি, তার মানে তার একটা মানুষের কোয়ালিটি দিছি। তো এইটাকে বলা হয় পার্সোনিফিকেশন, এইটাকে বলা হয় আর্কাইক ফর্ম। এবং এই লাইনটায় আনরেভিসড ব্রাইড মানে পরিশুদ্ধ একটা কনের সাথে কম্পেয়ার করছে, তাই এটাকে একটা কি বলা হয়, মেটাফর বলা হয়। তাহলে প্রথম লাইনে আমরা এই 3টা জিনিস পাইলাম। দ্বিতীয় লাইনে দেখো শুরু হয়েছে আবার কি দ্বারা, দাও আসিল, এই দাও দ্বারা আবার কি হয়েছে, শুরু হয়েছে। ঠিক আছে, তো এই দাও যখন এই যে পরপর 2 লাইনে যখন একই ধরনের শব্দ দিয়ে স্টার্ট হয় সেইটাকে বলা হয় অ্যানাফোরা। তাহলে আমরা এখানে কি পাইলাম, অ্যানাফোরা পাইলাম।
এখানে কি ফস্টার চাইল্ডের সাথে কিন্তু আবার কম্পেয়ার করা হয়েছে ইনডাইরেক্টলি, লাইক অ্যাজ সাচ অ্যাজ নাই। তাহলে এখানে আবার কি মেটাফর দ্বিতীয় লাইনে। তারপরে এই জায়গায় কি পাবো, অ্যালিটারেশন পাবো, কারণ কি তুমি দেখো এস সাউন্ডটা বারবার রিপিটেশন হয়েছে। ঠিক আছে, দেখো আসলে আমি এত ডিটেলসে কেন বলতেছি, কারণ তোমার পরীক্ষায় জাস্ট একটা স্ট্যান্ডা তুলে দিতে পারে রিডিং স্কেলে, অ্যাডভান্স রিডিং রাইটিং এ। তো ধরো বাই চান্স তুলে দিল, তখন তো এটারে ব্যাখ্যা করে দিতে হইব না, তাই প্রত্যেকটা স্ট্যান্ডে একটু ভালো মতো দেখার চেষ্টা করবো। হ্যাঁ, এরপর বলতেছে সিলভিয়ান হিস্ট্রিয়ান, তাকে এটাকে কি করা হচ্ছে, ডাকতেছে, তাই না, একজনকে ডাকা যেটা হয়। তাহলে এটাকে যদি বলা হয় আমরা কি বলি, এটাকে অ্যাপোস্ট্রফি, সরি অ্যাপোস্ট্রফি বলি আমরা এটাকে, তাকে ডাইকা কথা বললে। ঠিক আছে, আর কি আছে এই জায়গায়, এটাই আছে। এরপর দেখো 3 লাইনের সময় বলতেছে হু কামস দাস এক্সপ্রেস এ ফ্লাওয়ারি টেল। দেখো এক্সপ্রেস কথার পরে কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হয় নাই, বাকি আছে। তো যখন একটা সেন্টেন্স এক লাইনে কমপ্লিট না হয়, দ্বিতীয় লাইনে গিয়ে আমার দ্বিতীয় লাইন পইরা বসতে হয়, ওই টাইপের জিনিসগুলোকে আমরা কি বলি, এনজামমেন্ট, এনজামমেন্ট। ঠিক আছে, তাহলে ফিগার অফ স্পিচ আরেকটা পেলাম, এনজামমেন্ট। তারপর এখানে যদি দেখো এই যে কোশ্চেনগুলা, এইগুলাকে কি বলা হয়, রিটোরিক্যাল কোশ্চেন। কি বলা হয়, রিটোরিক্যাল কোশ্চেন বলা হয়। এবং দেখো এখানে বলতেছে হোয়াট ম্যান অর গডস আর দিস, এখানে কোন মানুষরা, কোন গডেজরা আছে। এবার বলতেছে লাইনটা কিন্তু শেষ হয় নাই, অর্ধেক লাইনের পরে আবার বলতেছে হোয়াট মেইডেন্স ল। এই যে থাইমা আবার যখন একটা লাইনের মাঝখানে যখন আমরা থামি, থাইমা যখন ওই লাইনে আবার পড়ি, ওই টাইপের জিনিসগুলাকে বলা হয় ক্যাজুরা। এই যে কইজুরা বলছিলাম, ক্যাজুরা। এই হলো ফিগার অফ স্পিচ। এখন এই জায়গার মধ্যে তোমার মাঝখানে কি বলা যায়, অ্যালিটারেশন, অ্যাসোনেন্স থাকতে পারে, যেমন হোয়াট ম্যান আছে এক লাইনে, মেইডেন্স আছে, এখানে অ্যালিটারেশন ইউজ করতে পারো। তো প্রথম স্ট্যান্ডার মধ্যে কি কি পাইলাম, পার্সনিফিকেশন, আর্কাইক, মেটাফর, অ্যানাফোরা, অ্যালিটারেশন, অ্যালিটারেশন আরো পাবা লাইনগুলো পড়লে, অ্যাপোস্ট্রফি পাবা, এনজামমেন্ট পাবা, ক্যাজুরা পাবা। এগুলো হলো প্রথম স্ট্যান্ডার আমাদের ফিগার অফ স্পিচ বা লিটারারি টার্ম। আচ্ছা, এইটুকুতে সমস্যা নাই তো আশা করি, যেভাবে বলছি সমস্যা না থাকারই কথা। আচ্ছা, দেখছো একটা স্ট্যান্ড আসলে ডিটেলসে বলতে গেলে, ডিটেলসে না বললে বুঝে যায় না, বুঝছো। মজা হইলো ডিটেলসে পড়া, আর ডিটেলসে পড়তে গেলে সময়ও বেশি। ব্যাপার এসে তোমাদের যদি আমি একদম শুরুর থেকে ধরতে পারতাম, তাহলে মনে করো প্রত্যেকটা স্ট্যান্ড জায়গায় ধৈরা ধৈরা দেখানো যাইতো। আচ্ছা যাই হোক, এখন চেষ্টা করি। আচ্ছা, পরের স্ট্যান্ড যায়, শুরুতে দেখি বলতেছে হেয়ার্ড মেলোডিজ আর সুইট। কথাটা বোঝো, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। বলতেছে হেয়ার্ড যেগুলা শুনি, মেলোডিস মানে কি, গানগুলা, সংগুলা, আর সুইট যেই গানগুলো আমরা শুনি এগুলা খুবই মিষ্টি, অনেক সুন্দর হয়। বাট দোজ আনহেয়ার্ড আর সুইটার, কিন্তু যেগুলো আমরা শুনি না ওগুলো আরো বেশি সুন্দর হয়। কথাটা একটু চিন্তা করো, যেই গানগুলা তুমি শুনতেছ, এই গানগুলা তোমার কাছে সুন্দর লাগতেছে, কিছু গান আছে যেগুলা শুনি না আমরা, ওই গানগুলা এই গানগুলোর থেকে আরো বেশি সুন্দর হয়। বুঝতে পারছো? তো এইটাকে দেখো, এটাকে বলা হয় প্যারাডক্স। প্যারাডক্স, প্যারাডক্স কি, দুইটা কন্ট্রাডিক্ট ওয়ার্ড। একটা বলতেছে হেয়ার গানটা সুন্দর, যেটা শুনি না এটা আরো সুন্দর। দেখো কথাটা শোনার পরে তোমার উল্টা মনে হয়েছে না ব্যাপারটা পুরোটা। তো এই টাইপের যেই লাইনগুলা পাবো এগুলাকে আমরা বলি প্যারাডক্স। এখানে আবার দেখো আনহেয়ার্ড আর সুইটার, এই লাইনে কিন্তু শেষ হয় নাই, পরের লাইনের একটুখানি গিয়া শেষ হয়েছে। তো এখানে আমরা বলতে পারি এনজামমেন্ট। এবং বলতেছে আর সুইটার কথা বলে কিন্তু আমাদের থামতে হবে, এই যে থামতেছি এটাকে বলা হচ্ছে ক্যাজুরা। তাহলে প্রথম লাইনে আবার পাইলাম কি, তিনটা, প্যারাডক্স, এনজামমেন্ট, ক্যাজুরা। দ্বিতীয় স্ট্যান্ডার্ড শুরুটা। তো এই লাইনটা কোটেশন হিসেবে অবশ্যই দিবা, ঠিক আছে। প্যারাডক্স হিসাবে, এক্সাম্পল হিসেবে দিতে পারো, অথবা তুমি এটাকে কোটেশন হিসেবে অবশ্যই দিবা যে হেয়ার্ড মেলোডিজ আর সুইট বাট দোজ আনহেয়ার্ড, যেগুলো আমরা শুনি নাই, আর সুইটার, এগুলোও এর থেকে বেশি সুন্দর। তাহলে এই লাইনটার মাধ্যমে আসলে আমি তো বললাম মিনিংটা, মানে এই লাইনের মাধ্যমে আসলে পাত্রের দ্বারা কি বুঝাইছে কোশ্চেন আসতে পারে। এখন
এই পাত্রের মধ্যে একটা কথা হয়েছে না, কে পাইপ মানে কি, পাইপ মানে কি বাঁশি বাজাচ্ছে, কে তাম্বুরা বাজাচ্ছে। তো বাঁশি তাম্বুরা বাজায় মানুষ কি করে, গান গায়। মূলত আসলে এই পাত্রটার মধ্যে একজন বাঁশি বাজাচ্ছে, একজন তাম্বুরা বাজাচ্ছে, একজন গানের মতো একটা ছবি আছে। তো এটাই বলতেছে যে আমরা যে গানগুলো এখন শুনতেছি এটা খুব সুন্দর, কিন্তু এই পাত্রের মধ্যে যে তারা একটা সাইলেন্টলি একটা গান গাচ্ছে, এই গান তো আমি শুনতেছি না, কিন্তু এটা দেখা মনে হচ্ছে এই গানগুলো আরো বেশি সুন্দর হবে। বুঝতে পারছো কথাটা, যে পাত্রের মধ্যে গানগুলো যেটা দেখতেছি এটা আমার মনে হচ্ছে আরো বেশি কি হবে, সুন্দর হবে। এই যে দেখো সাউন্ড, একটা শোনার যে ব্যাপারটা আসতেছে, এইটাকে আমরা কি বলি, ইমেজ বলি। আমি বলছি না জন কিডস পড়তে গেলে তোমার 5টা সেন্স পাবা, বলছিলাম 5টা সেন্স, 5 সেন্সেস। এই যে শুনতেছি আমরা, যখন এই যে গান শোনার কথা বলি মনে পড়ে যায় এই গানগুলো সুন্দর, কিন্তু গানগুলো যেটি শুনি নাই, এই যে চিত্রের মাধ্যমে দেখতেছি এটা তো আরো সুন্দর। এই যে চিন্তা করতেছি ইমেজ, এটাকে বলা হয় ইমেজ, একটাকে বলা হয় অডিটরি ইমেজ, লিটারি টার্ম। হ্যাঁ, অডিটরি ইমেজ কি, যেই ইমেজটা আমরা পড়ার পরে মনে হয় আমরা শুনবো, কানের কাছে শব্দ হয়, এরকম আমাদের ফিল আসে, ওই টাইমে এগুলাকে বলা হয় অডিটরি ইমেজ। আর যখন জিনিসটা লাইনগুলো পড়ার পর আমাদের মনে হয় আমাদের চোখের সামনে ভেসে উঠতেছে, ওইটাকে বলা হয় অকিউলার ইমেজ। তো এখানে আমরা কি দুইটাই পাচ্ছি। ইমেজ কি, এখন কথা হলো ইমেজ কি ভাইয়া, ইমেজ হলো পিকচার অফ ওয়ার্ডস। এই যে ওয়ার্ডগুলো দ্বারা আমাদের মাইন্ডে একটা পিকচার তৈরি করতেছে, এই পিকচারগুলোকে বলা হয় ইমেজ। কিন্তু এই ওয়ার্ডগুলো দ্বারা যদি আমাদের মাইন্ডে একটা পিকচার তৈরি করে, মানে চোখের সামনে পিকচার আসতেছে, সেইটাকে বলা হয় অকিউলার ইমেজ। এই ওয়ার্ডগুলো দ্বারা আমাদের মনে একটা পিকচার আসতেছে কিসের, আমরা মনে হচ্ছে গান শুনতেছি বা আমরা মনে হচ্ছে কিছু শুনতেছি, ওই টাইমে এটাকে বলা হয় অডিটরি ইমেজ। তাই হোক, বুঝবা, এবার বাইর করে নিবা নিজে, আমি ব্যাখ্যা করে দিলাম। আচ্ছা, পরে কি বলতেছে, দেয়ারফর এ সফট পাইপ ইজ প্লে অন। এই কারণেই তোমরা কি করো, ইউর সফট পাইপিস, এই যে তোমাদের বাঁশি বা বাদ্যযন্ত্রগুলা কি করো, প্লে অন, বাজাইতে থাকো। এই জায়গার মধ্যে যারা বাজাচ্ছে সেটাকে দেখা বলতেছে আমরা যেগুলো শুনি আসলে এগুলো অনেক সুন্দর হয়, কিন্তু যেগুলো শুনি না সেগুলো আরো বেশি সুন্দর হয়। তার মানে এখানে যে জিনিসটা তারা গান করার একটা চেষ্টা করতেছে এটা আরো বেশি সুমধুর। তো এই কারণে সে বলতেছে ইয়ে সফট পাইপিস, হ্যাঁ এই সুন্দর বাঁশিটা কি বাজাইতে থাকো, প্লে অন, এগুলা বাজাইতে থাকো। নট টু দ্য সেন্সুয়াল এয়ার, আমরা যে সেন্স এয়ার, সেন্সুয়াল মানে কি, আমরা এই কান দিয়ে আসলে যেইটা আসলে বাস্তবিক পক্ষে শুনি, এই সেন্সুয়াল এয়ার দিয়ে এই গানগুলা শোনা যাবে না। তুমি যেই গান দিয়ে আসলে ওই হেডফোন লাগায় যে গান শোনো বা যেই গানগুলো আমরা শুনি, এই কান দ্বারা এই সব গানগুলো, এই যে ছবির মধ্যে যেরকম একটা গানের একটা প্রস্তুতি বা গান করছে, এটা তো শোনা যায় না, এই কান দিয়ে এটাকে শোনা যাবে না। তাহলে কোন কান দিয়ে শোনা যাবে, তো বলতেছে বাট মোর অ্যান্ডিয়ার্ড পাইপ স্পিরিট ডিটিস অফ নো টোন। এবং এটা কি একটা স্পিরিচুয়াল ইয়া দ্বারা কি করতে হবে, আমাদের এটা শুনতে হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, বলতেছে ফেয়ার ইয়থ, এ পরের লাইনে কি বলতেছে, ফেয়ার ইয়থ, এখানে আবার আরেকটাকে নির্দেশ করতেছে। ফেয়ার ইয়থ কি, একটা সুন্দর যুবককে বলতেছে। এই পাত্রের মধ্যে আরেকটার মধ্যে আছে, ধরো একটা গাছ, সাপোজ এই গাছের নিচে একটা যুবক দাঁড়ায় আছে, তো বলতেছে ফেয়ার ইয়থ, হে সুন্দর যুবক, বিনিথ দ্য ট্রি, যে কিনা এই যে গাছের নিচে দাঁড়ায় আছে, এই পাত্রটা দেখে বলে গাছের নিচে দাঁড়ায় আছে, দাও কাস্ট নো লিভ, নট লিভ, তুমি কখনোই এই জায়গাটা ছেড়ে কোথাও যেতে পারবা না। মানে কথা হলো এই পাত্রের মধ্যে, ছবির মধ্যে সে গাছের নিচে দাঁড়ায় আছে, সে এটা ছাইড়া যাইতে পারবো কখনো, যাইতে কিন্তু পারবো না। তো এইটাই বলতেছে যে হে সুন্দর বালক, যে কিনা তুমি গাছের নিচে দাঁড়ায় আছো, সে কখনো এখান থেকে যাইতে পারবা না। তো এখানে কিন্তু ওই অ্যাপোস্ট্রফি ইউজ করছে, ডাকছে। দ্বিতীয় হলো তুমি যদি দেখো এই যে অকিউলার ইমেজ, আমাদের মধ্যে কিন্তু এই যে এটার পিকচার মাইন্ডটা আসতেছে। দেখো আমিও তোমারে পড়াচ্ছি, বলতেছি, তোমার মাইন্ডে কিন্তু একটা পিকচার আসতেছে যে পাত্রের মধ্যে একটা গাছের নিচে একটা বালক, সুন্দর একটা বালক দাঁড়ায় আছে, তার এসে বলতেছে কি তুমি কখনো এটা সাইডে যাইতে পারবা না। যাইবো কেমনে, এটা ছবির মধ্যে বলতেছে দাই সং, এই বালকটাই সে কি করতেছিল, গান করতেছিল। বলতেছে দাই সং, তোমার গানটা, নর এভার ক্যান দোজ ট্রিজ বি বেয়ার, তোমার গানটাও এখান থেকে যাবে না। ঠিক আছে, এই গাছ ছেড়েও তোমার গানটা চলবে না। আবার বলতেছে বোল্ড লাভার নেভার নেভার কান্স দাও কিস। আচ্ছা, এখানে আরেকটা পিকচার আসবে। আরেকটা পিকচার কি, ধরো এখানে একটা মেয়ে আছে, সাপোজ আরেকটা লাভার দ্বারা আছে, সে
মেয়েটাকে খুব পছন্দ করে। তো এখানে দেখা যাচ্ছে পাত্রটা সে তাকে আসলে কিস করার জন্য যাচ্ছিল। তো বলতেছে বোল্ড লাভার, হে মানে প্রেমিক, নেভার নেভার, কখনোই না কখনোই না, কাঁচ দাও কিস, তুমি তাকে কি করতে পারবে না, কিস করতে পারবে না, চুম্বন করতে পারবে না। ঠিক আছে, কেন পারবো না? ছবির মধ্যে আছে, সে ট্রাই করতেছে, কারণ সে তো দিতে পারে নাই। কারণ এই জিনিসটা তো একটা ছবির মধ্যে, সে চাইলেও এখন দিতে পারবো না, কারণ ছবির মধ্যে আঁকা হয়ে গেছে। তো এইটাই বলতেছে, তুমি নেভার, কখনোই না, কখনোই তুমি তারে কি করতে পারবে না, কিস করতে পারবা না। আচ্ছা, বলতেছে শি ক্যান নট, বলতেছে দাও উইনিং নেয়ার দ্য গোল, বলতেছে দাও উইনিং, তোমার জয়টা, তোমার উদ্দেশ্যের যেই জয়টা খুব নিকটে। একটা মানুষ, একটা লাভার কি করে, তার যাকে পছন্দ করে তাকে কি চায়, অনেকভাবে চায়, তার গোল কি হয়, তাকে পাবে, তারে কি কাছে টানবে, কিস করবে, এরকম। তো বলতেছে দো, বলতেছে বোল্ড লাভার নেভার নেভার কান্স দাও কিস, তুমি তাকে কিস করতে পারবে না। দো, যদিও উইনিং নেয়ার দ্য গোল, তোমার জয়টা খুব নিকটে, যে তুমি যে উদ্দেশ্য করে জয়টা করছো এটা খুব নিকটে, ধরো দিব দিব এরকম অবস্থা। ঠিক আছে, তো এতগুম একটা উইনিং অবস্থার মধ্যে তুমি তারে দিতে পারো নাই, তার মানে সারা জীবন আর পারবা না, কারণ পাত্রের একটা মাটির পাত্র, এখানে তুমি চাইলেও এখন আর পারবা না, কারণ আঁকা হয়ে গেছে। আচ্ছা, বলতেছে ইয়েট ডো নট গ্রিভ, এইটা নিয়ে তুমি হতাশ হইও না। তারে বলতেছে এইটা নিয়ে তোমার হতাশ হওয়ার কোনো কারণ নাই। কেন হতাশ হবা না? বলতেছে শি ক্যান নট ফেড, সে কখনো মলিন হবে না, মানে তার সৌন্দর্য কখনো ক্ষয় হবে না। বলতেছে একটা বর্তমানে যে বা ওই যে একটা মানুষ সে কেন পছন্দ করে, খুব সুন্দর যুবতী আরে পছন্দ করে, তো সেও যুবতী তারে পছন্দ করছে, তার গোল হলো তারে পাওয়া, কিস করা। তো সে উইনিং পর্যায়ে চলে গেছে, কিন্তু কিস করতে পারতেছে না। তো এটা বলতেছে এটা পারতেছে না, তো এইটা নিয়ে আসলে মন খারাপ করো না। ইয়ে ডো নট গ্রিভ, এটা নিয়ে আসলে মন খারাপ করার কিছুই নাই। কেন নাই? বলতেছে শি ক্যান নট ফেড, কারণ সে কখনো নষ্ট হবে না, সে যেমন আছে এমন কুমারীই থাকবে, তুমি যেমন আছো এমনই থাকবা। ঠিক আছে, তো তোমার ওর থেকে আকর্ষণ কখনো যাবে না, কারণ সেও নষ্ট হবে না, তো তোমার আকর্ষণ ওর দিকেই থাকবে। আচ্ছা, বলতেছে দো, যদিও দাও হ্যাজ নট দাই প্লিজ, যদিও তুমি তাকে কি ওইভাবে পাবা না। বলতেছে ফর এভার উইল দাও লাভ, কিন্তু এই লাভটা তোমার কিন্তু সারা জীবনই একদম সবসময়ের জন্য থাইকা যাবে। অ্যান্ড শি বি ফেয়ার, এবং সেও কি থাকবে, এরকম ভাবে সবসময় সুন্দর থাকবে, সে কখনো তার সৌন্দর্য নষ্ট হবে না। তো যাই হোক, এখানেও যেমন এই দেখো গোল, বলতেছে দো উইনিং নেয়ার দ্য গোল, তুমি তোমার উদ্দেশ্য হাসিল করে ফেলতেছো প্রায়, এখানে একটা কমা আছে, তার মানে এখানেও কি এই যে ক্যাজুরা ইউজ করবা। ঠিক আছে, তারপর কি এগুলাতে আসলে প্রত্যেকটা লাইনই তুমি যদি দেখো, এই যে অকিউলার ইমেজ, মূলত ইমেজের ইউজ করছে সে। দেখো প্রত্যেকটা লাইন পড়ছো, এখানে কিন্তু প্রত্যেকটা লাইনের মাধ্যমে তোমার এইসবের পিকচারগুলা তোমার চোখে বাইসে উঠছে। একটা গাছের নিচে সে দাঁড়ায় আছে, গান করতেছে, ঠিক আছে, তার গানটা কখনো মলিন হবে না। এখানে একটা মেয়েকে সে কিস করতে যাচ্ছে, সেটা করতে পারতেছে না, আবার বলতেছে কি এটা নিয়ে মন খারাপ করো না, কারণ সে কখনো ধ্বংস হবে না বা তার কখনো শেষ হবে না, সে এমন সুন্দর, আজীবনই এমন সুন্দর থাকে। এই যে জিনিসগুলা, এগুলো দ্বারা আমরা কি বুঝতেছি, আসলে এটার পিকচারটা, এটাকে প্রশংসা করতেছে, এটা সৌন্দর্যটাকে, এটার পিকচারটাকে আমাদের কি করতেছে, বর্ণনা করতেছে, এটা যে কত সুন্দর, কত বিউটিফুল। এই যে গ্রিক মিথোলজি, ওই সময় গ্রামগুলা কত সুন্দর ছিল, এই জিনিসগুলা কিন্তু এগুলার মাধ্যমে দেখাচ্ছে। তো যাই হোক, আজকে